ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ভূগোল বিষয়ের 5 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নের সাজেশন নিয়ে প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে যে প্রশ্নগুলো বলবো এখন থেকে তৈরি করতে থাকো। টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা বলো, কোনো পরীক্ষাতেই কিন্তু আটকাবে না বা সমস্যা হবে না। তার পাশাপাশি কিভাবে উত্তর লিখবে, কোন চ্যাপ্টারগুলো একটু মাথা খাটিয়ে পড়ে গেলেই অল্প পড়ি বেশি নাম্বার তোলা সম্ভব হবে, আজকে থাকছে সেই সম্পর্কেও গুরুত্বপূর্ণ টিপস। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো চলো মূল টপিকে আমরা প্রবেশ করি। তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, তোমাদের ভূগোলের দুটো পার্ট, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটি আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের 3টি চ্যাপ্টার আছে, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ, 2 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল, 3 নাম্বার হচ্ছে বাড়িমণ্ডল। বই এবং সঙ্গে খাতা পেন নিয়ে কিন্তু বসবে, যেগুলো বলবো খাতায় কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক ভূগোলের আমরা 3টে পার্ট পেলাম, একটা বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ, 2 হচ্ছে বায়ুমণ্ডল, 3 হচ্ছে বাড়িমণ্ডল। এই 3টে যে চ্যাপ্টার আছে, এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন মুখস্থ করলেই কিন্তু পরীক্ষায় কমন পাওয়া যায়। তবে যে দুটো চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন মুখস্থ করবে, সেই দুটি চ্যাপ্টারের যে প্রশ্নগুলো বলবো একটি প্রশ্ন কিন্তু ছাড়বে না, সমস্ত প্রশ্ন এখন থেকে তৈরি করবে। তাহলে টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা বলো, আটকাবে না, ঠিক আছে? এবার তোমরা আমায় প্রশ্ন করতেই পারো, এই 3টে চ্যাপ্টারের মধ্যে কোন দুটি চ্যাপ্টারের বড় প্রশ্ন মুখস্থ করলে সুবিধা হবে। সেটি আমি যখন প্রশ্ন বলবো তার মাঝে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর একটা কথা, এই যে 3টি চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিকের, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, শর্ট কোয়েশ্চেন 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, তার জন্য কিন্তু 3টি চ্যাপ্টারকেই ভালো করে পড়তে হবে। শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নের জন্য আমি বললাম এই 3টির মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে রেডি করলেই কমন পাওয়া যাবে, ঠিক আছে? জাস্ট 5 নম্বরের ক্ষেত্রে। এবার তোমরা বলতে পারো 5 নম্বরের প্রশ্ন কটি পরীক্ষায় আসবে? 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে টোটাল প্রাকৃতিক থেকে 4টি এবং যে আঞ্চলিক ভূগোল আছে সেখান থেকে 4টি, মানে টোটাল 8টা প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হয় এবং আঞ্চলিক থেকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, মানে টোটাল 4টে বড় প্রশ্ন লিখতে হবে 10 নম্বরে, ঠিক আছে? প্রাকৃতিক থেকে 2টো, আঞ্চলিক থেকে 2টো। এবার প্রাকৃতিকের যে 3টি চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, খাতায় ভালো করে কিন্তু প্রশ্নগুলো লিখে নাও, ঠিক আছে? তারপর কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটি বলে দেবো। দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ মানে প্রথম চ্যাপ্টার, এখান থেকে যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, অবশ্যই ছবি আঁকার চেষ্টা কিন্তু করবে, ঠিক আছে? 2টো পেন ব্যবহার করার চেষ্টা করবে, একটি দিয়ে পয়েন্ট করবে আর একটি দিয়ে ডিটেলসে লিখবে, বুঝতে পেরেছো? 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এই 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। কি কি বললাম? নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আরেকটি বললাম, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত যে ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি তোমাদের তৈরি করতে বলবো, যারা করতে পারবে খুব ভালো, যারা পারবে না জোর করে করার প্রয়োজন নেই, এই 5টা প্রশ্ন করলেই হবে। যারা করতে পারবে তাদের জন্য আরেকটি প্রশ্ন বলে রাখছি, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে টোটাল 6টি প্রশ্ন বললাম, 5টি মোস্ট ইম্পর্টেন্ট আর একটা এক্সট্রা আমি তোমাদের তৈরি করতে বললাম। বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই বলছি ছবি আঁকার চেষ্টা করবে, 2টো কালির পেন কিন্তু ব্যবহার করবে, ঠিক আছে? এরপর নেক্সট চ্যাপ্টার বায়ুমণ্ডল।
এবার একটা কথা বলি, বায়ুমণ্ডল যারা করবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করতে হবে। তাই প্রাকৃতিক ভূগোলের আমি তোমাদের বলবো বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে গঠিত ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের সব প্রশ্নগুলো তৈরি করতে, আর বায়ুমণ্ডল থেকে সমস্ত প্রশ্নগুলো তৈরি করতে। ঠিক আছে, তাহলে অল্প প্রশ্ন তৈরি করতে হবে। তোমরা যদি বায়ুমণ্ডল করতে চাও কোনো সমস্যা নেই, বায়ুমণ্ডল করলে কিন্তু অনেক প্রশ্ন থাকবে। আর যারা 3টি চ্যাপ্টারই করতে চাইছো খুব ভালো কথা, তাদের তো কোনো তুলনা নেই। যারা সমস্ত প্রশ্ন করতে পারবে না, সকলেই একই মেধার স্টুডেন্ট থাকে না, তাই যারা করতে পারবে না তাদের জন্য বললাম বহির্জাত প্রক্রিয়া আর বায়ুমণ্ডলের 5 নম্বরে যে প্রশ্নগুলো বলবো সবগুলোই করে যাও, কমন পেয়ে যাবে। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে না আমরা 3টে চ্যাপ্টারই করব, কোনো সমস্যা নেই। তুমি যদি বায়ুমণ্ডলও করতে চাও আমি তোমাকে কিন্তু আটকাবো না। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ভালো করে শুনে নাও। বায়ুমণ্ডলের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, উচ্চতা ও উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। একই প্রশ্ন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে প্রশ্ন, ওজোন গ্যাস কি, এই গ্যাস কিভাবে উৎপন্ন হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একবার আমি প্রশ্নগুলো রিপিট করে দিচ্ছি। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টো ভাগ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, উচ্চতা ও উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। ঠিক আছে, তারপরে কি বললাম, ওজোন গ্যাস কি, এই গ্যাস কিভাবে উৎপন্ন হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নিয়ত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই প্রশ্নগুলোর পাশাপাশি আর কয়েকটি প্রশ্ন তোমরা করে যেতে পারো, বলে দিচ্ছি। বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কি কি। নেক্সট, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুপ্রবাহের সম্পর্ক কি। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই কটা এক্সট্রা বললাম, পারলে করে যাবে। যেগুলো বললাম অবশ্যই করে যেতে, সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে বেশি প্রশ্ন থাকে না, বায়ুমণ্ডল থেকে অল্প প্রশ্ন। কি কি কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের যে 3টে প্রশ্ন বলবো মোস্ট ইম্পর্টেন্ট, করে যেতেই হবে। কি কি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। 2 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাব। এবং 3 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি। তাহলে বায়ুমণ্ডল থেকে মাত্র 3টি প্রশ্ন করে গেলেই কিন্তু হয়ে যাবে। সেই জন্যই আমি তোমাদের বলছি বহির্জাত প্রক্রিয়ার প্রশ্নগুলো সব করে যাও, বায়ুমণ্ডলে যে 3টি প্রশ্ন বললাম করে যাও, এখান থেকেই কিন্তু 2টো প্রশ্ন কমন পাবে। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে না আমরা বায়ুমণ্ডলটাও করে যাব, তাহলে তো খুব ভালো কথা, 3টে চ্যাপ্টার করে যেতে পারলে খুব ভালো। ঠিক আছে, তাহলে আঞ্চলিক ভূগোলে এবার আমরা যাব। প্রাকৃতিক ভূগোলের সাজেশন কিন্তু হয়ে গেল। এই প্রশ্ন কটা করলেই কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে 2টো প্রশ্ন তুমি কমন পাবে, মানে 10 নাম্বার। ঠিক আছে, এবার আসছি আঞ্চলিক ভূগোলে। দেখো, আঞ্চলিক ভূগোলের যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই রেডি করে যেতে হবে, ভালো করে খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূল যে সমভূমি, সেই সমভূমির পার্থক্য। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে। কি না, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক বা ভারতীয় জলবায়ুর বৈচিত্র্যের কারণ। একই প্রশ্ন। কি কি প্রশ্ন বললাম, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। 2 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি। অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, একই উত্তর, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক বা বৈচিত্র্যের কারণ কি। হয়েছে। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নটা দেখে যেতে পারো।
জল সংরক্ষণ বলতে কি বোঝো, এর বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন আমি এক্সট্রা বললাম। কি কি? দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, আর জল সংরক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো, এর বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। এই দুটো কোয়েশ্চেন পারলে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট এবার আসছি তোমাদের পিসি থেকে দেখো 2024 মানে আগের বছর ইক্ষু মানে আখ চাষটা চলে এসেছে। তাহলে এই বছর তোমাদের ইক্ষু মানে আখ চাষটা করার প্রয়োজন নেই, বাকিগুলি করে যেতে হবে। সবগুলো করা সকলের পক্ষে সম্ভব না, তাই এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসবেই চাষ থেকে। কোনটি মোস্ট ইম্পর্টেন্ট? না, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বললাম? চা, কফি আর ধান, এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি গম আর কার্পাসটাও একটু তোমরা দেখে যাবে। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু গম বা কার্পাসটাও দিয়ে দিতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ধান, কফি আর হচ্ছে চা। ঠিক আছে, নেক্সট এবার শিল্প থেকে কি কি? না, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? এই দুটো কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরেকবার শুনে নাও। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 2 নম্বর কোয়েশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এই দুটো প্রশ্ন পড়তেই হবে। এর পাশাপাশি আরেকটি কোয়েশ্চেন আমি তোমাদের বলবো দেখে যাওয়ার জন্য। কি প্রশ্ন? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো, ভারতে এই শিল্প গড়ে ওঠার কারণ কি? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি? এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। ঠিক আছে, এর পাশাপাশি আমি আর দুটো কোয়েশ্চেন তোমাদের এক্সট্রা বলে রাখছি, যদি সময় হয় অবশ্যই প্রশ্ন দুটো কিন্তু দেখে যাবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়ে দিতেও পারে। কি প্রশ্ন? না, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি? অথবা এই প্রশ্নটা কি ঘুরিয়ে দেবে, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। তাহলে কি কি হলো? ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি, অথবা এই প্রশ্নটি কি ঘুরিয়ে দেয়, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা করো। হয়েছে। আর একটা প্রশ্ন, ভারতে নগর গড়ে ওঠার কারণ কি? ভারতের নগরায়নের সমস্যা বা কুফলগুলি আলোচনা করো। আর একবার বলে দিই, ভারতে নগরায়ন গড়ে ওঠার কারণ কি? ভারতের নগরায়নের সমস্যা বা কুফলগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা ভূগোলের 5 নম্বরের জন্য তৈরি করে যাও। আমি তোমাদের বলছি এর বাইরে 5 নম্বরের কোয়েশ্চেন কিন্তু আসবে না। ঠিক আছে, গত বছরের কোয়েশ্চেন, তার আগের বছরের কোয়েশ্চেন, সমস্ত প্রশ্ন দেখে শুনেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আবারও বলছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভূগোলের অ্যান্সার লেখার চেষ্টা করবে, 2টো কালির পেন ব্যবহার করবে, যে প্রশ্নের উত্তরে ছবি আঁকার প্রয়োজন আছে সুন্দরভাবে ছবিটা আঁকার চেষ্টা করবে। সকলের ছবি যে খুব ভালো আঁকা হয় তা না, কিন্তু যেন ছবিটা বোঝা যায়, স্পষ্ট হয়, 2-3টে দাগ যেন না পড়ে, বারবার মোছামুছি করবে না, স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকার চেষ্টা করবে যেন সেটি বোঝা যায়। হাতের লেখা বোধগম্যযোগ্য করার চেষ্টা করবে, হিজিবিজি লেখা লিখবে না, বেশি কাটাকাটি করবে না। সকলেরই যে হাতের লেখা সুন্দর হবে এমনটি কিন্তু না। বোঝা গেছে? ভালো করে এখন থেকে এই প্রশ্নগুলো তৈরি করো। মাধ্যমিক 2025 সালের পরীক্ষার্থীরা, বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের টেস্ট পরীক্ষায় হোক বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় হোক, কোনো সমস্যা কিন্তু থাকবে না। বোঝা গেছে? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। আর হ্যাঁ, তোমরা আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।